মাই টিভির মেইন স্টুডিও ভাঙচুরের পাশাপাশি গালাগালি শুনতে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে। জয়ের উল্লাস মাতানোর পাশাপাশি রিসেন্টলি কিছু ঘটনা ঘটে গিয়েছে যেগুলো সত্যি কাম্য ছিল না। যে বিষয়টা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে কিছু কথা বলেছেন। তাদের শখের মাই টিভি এখন আর আগের মতো নেই, ভাঙাচুরা এলোমেলো অবস্থায় পড়ে আছে। তার প্রশ্ন হলো, সত্যি কি এটা নৈতিক ছিল? যদি ঠিক আর ভুলের মধ্যে তফাৎ করতে চান, যদি নৈতিকভাবে চিন্তা করতে চান, তাহলে কিন্তু বিষয়টা ঠিক হয়নি। কিন্তু এই ঘটনায় টিভি চ্যানেলগুলোর প্রতি আমজনতার যে ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে এই বিষয়টা অনুমেয় ছিল। কোটা আন্দোলন থেকে শুরু হওয়া এই অভিযান মাঝখানে যেই পর্যায়ে এসে পৌঁছেছিল, সেখানে ছাত্র হিসেবে আপনার আমার মধ্যে এই ঘটনা ক্রোধের জন্ম দিতে বাধ্য। সেখানে সময় টিভি আর মাই টিভির মতো কিছু চ্যানেল রয়েছে যারা যথাযথ সংবাদ উপস্থাপন করতে পারেনি আমাদের কাছে। এমনকি যেখানে যমুনা টিভির মতো একটা সংবাদ মাধ্যম সকল নিরপেক্ষ নিউজ কভার করার মাধ্যমে জনগণের ভালোবাসা জিতে নিয়েছে, সেখানে অন্যান্য টিভি চ্যানেলগুলোর প্রতি জনগণ ক্ষুব্ধ হবে, এটা কিন্তু স্বাভাবিক। তবে এই বিষয়গুলো এখন ছাত্রদের নৈতিক মানবতা বোধে কিছুটা প্রশ্ন তুলতে শুরু করেছে। একটা সংবাদ মাধ্যমের মূল চালিকা শক্তি হলো তাদের জনগণ, আর এই ঘটনার মাধ্যমে আমরা সাধারণ জনগণ যদি তাদের উপর থেকে নিজেদের আস্থা হারিয়ে ফেলতাম, তাহলে তারা কিছুদিন পর নিজেদের শাস্তি এমনিতেই পেত। তারা তাদের সংখ্যাগরিষ্ঠ জনসমর্থন হারাতো, এটা জানা কথা। সেখানেই এখন বেশিরভাগের মন্তব্য যে সরকারের এরকম পতনের পর এরকম দেশের জিনিসপত্র এখন ভাঙচুর করাটা নৈতিক মূল্যবোধের কাজ হতেই পারে না। কিন্তু অন্যদিক থেকে হিসাব করলে আসলে এই ছাত্র আন্দোলনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে যতটা ক্ষুব্ধ করেছে, সেখানে জয়ের পর এই বিষয়টা আসলে অনুমান করার মতোই ছিল। আপনারা অবশ্যই দেখেছেন যেখানে রাফসানদি ছোট ভাই একদম অবশেষে যখন ছাত্রদের সাথে যোগ দিতে আসলো, তখন সাধারণ মানুষ, সাধারণ ছাত্ররা রাফসানদি ছোট ভাইয়ের মতো একজন ক্রিয়েটরকে, যাকে নাকি তারা এতদিন ভালোবেসেছে, তার সাথে কিরকম ব্যবহার করেছে। অর্থাৎ এর মাধ্যমে তাদের ভেতরের যে রাগটা, সেটা বোঝা যাচ্ছিল। তাদের মূল কথা একটাই, তারা বিপদের সময় কেন আসলো না, এখন এসেছে কেন? এখন তো সব শেষ হয়ে যাচ্ছে, কেন তারা তাদের ইনফ্লুয়েন্সিং পাওয়ারটাকে ব্যবহার করলো না? হ্যাঁ, এই বিষয়টা নিয়েও ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি আরো কিছু কথা বলেছেন, যেখানে এই আন্দোলন বিষয়ক পোস্ট করার কারণে তাকে বিভিন্ন জানের হুমকিও দেওয়া হয়েছে। কারা বা কে তাকে জানের হুমকি দিয়েছে, তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, এটা সে জানেন না, কিন্তু সে অবশ্যই হুমকি পেয়েছেন, এমনটা আমাদের জানিয়েছে। আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই না যে তার কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। আমি শুধু এটা বলতে চাই যে একজন ক্রিয়েটর যার নাকি শুধুমাত্র ইউটিউবে 65 লক্ষের মতো ফলোয়ার রয়েছে, তিনি যদি এই আন্দোলন বিষয়ক কোনো পোস্ট তার ফেসবুক পেজ অথবা অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিয়ে থাকেন, তাহলে সেখানে তার উপর রাজনৈতিক চাপ আসবে, এটা স্বাভাবিক। কারণ তার মাধ্যমে 65 লক্ষ, শুধুমাত্র ইউটিউবের কথা বলছি, 65 লক্ষ মানুষ ইনফ্লুয়েন্সড হতে পারতো। আবার অন্যান্য সোশ্যাল মিডিয়ার কথা তো বাদই দিলাম, ইউটিউবের বাইরে সেখানে তার আরো অনেক ফলোয়ার রয়েছে, যেখানে অবশ্যই তার উপর রাজনৈতিক চাপ আসাটা স্বাভাবিক ছিল। কিন্তু সেখানে আবার জনগণের প্রশ্ন, যেখানে সালমান মুক্তাদিরের মতো একজন বড় ক্রিয়েটর এই বিষয়টা নিয়ে সামনে এসেছে, তিনি নিজে এসেছেন আন্দোলনে, তো সেখানে আফ্রিদির মতো মানুষ কেন করতে পারলো না এই কাজটা? এই বিষয়টা নিয়ে আফ্রিদি আরো বলেছেন যে ওই বন্ধের সময়টাতে তিনি নাকি তার ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা সম্পর্কে পোস্ট করেছিলেন, তিনি এর বিরোধিতা করেছিলেন, কিন্তু সেই পোস্টগুলো বেশি দিন টিকে থাকতে পারেনি, তাকে ডিলিট করতে হয়েছিল। কারণটা হলো তার উপর বিভিন্ন রাজনৈতিক চাপ আসতে শুরু করেছে, তার পরিবার থেকে, তার পরিবারের বাইরে থেকে, এমনকি তাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল, এটা তার কথা। তো সেজন্য তিনি পোস্টগুলো ডিলিট করতে বাধ্য হয়েছিলেন। আর তারপর তিনি ইনডাইরেক্টলি অনেকগুলো পোস্ট করেছেন ফেসবুকে, যেখানে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে তার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে যেন তিনি কিছু না বলেন এই বিষয়টা নিয়ে। তো এইখানে আফ্রিদির একটা আক্ষেপ, যেখানে জনগণ কেন তাকে বোঝার চেষ্টা করলো না। তবে এখন সরকার পতনের পর এই বিষয়টা নিয়ে অনেক ক্রিয়েটর মুখ খুলতে শুরু করেছেন। যেমন এনআই চৌধুরী তার একটা পোস্টে লিখেছেন, এখন তো আর মন খুলে কথা বলতে সমস্যা নাই, কিছু কাহিনী বলি। এই সাইকোপ্যাথ সাবেক সরকারের লেজুর ছাত্রলীগ বাহিনী যে কোনো ক্যাম্পাসের ছাত্র ও শিক্ষকদের জন্য এক আতঙ্কের নাম ছিল। বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে যে কোনো সময়ে আমি বেশ ভোকাল ছিলাম। নতুন করে যখন আবার এটার এন্ট্রি ঘটানোর চক্রান্ত হলো, আমি এর বিরোধিতা করে পোস্ট দিলাম। আধা ঘন্টার মাথায় সেন্ট্রাল ছাত্রলীগ থেকে ফোন এলো, এই পোস্ট এখনই ডিলিট না করলে মামলা দেবে, পিটাবে, আরো কি করবে। আমি ডিলিট করি নাই তখনও, তবে পরবর্তী দিন আদালতের রায় হওয়ার পরে হাইড করেছিলাম, কারণ তখন আদালতের বিরুদ্ধে যাওয়ার কারণে ডিরেক্ট মামলা দেওয়া আর জেলে নেওয়ার সুযোগ দিতে চাই নাই। পরে আবার আনহাইড করি। একদিন রূপপুর পারমাণবিক প্রকল্পের অপ্রয়োজনীয়তা নিয়ে ভিডিও বানানোয় সচিবালয়ে বসিয়ে জিজ্ঞেস করা হয়েছিল কেন এই ভিডিও বানিয়েছি, এই প্রকল্প তো অনেক দরকার। তারপরেও সেই ভিডিও ডিলিট করি নাই, সাহস ধরে রেখেছিলাম। আরো বিভিন্নভাবে নানা হুমকি ধমকি তো আছেই, তার উপর নিজে একটা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক। হ্যাঁ, আসিফ নজরুল স্যারের ওপরে হয়তো
হয়তো ঢাকা ভার্সিটির ভিসিও কথা বলতে ভয় পাবে, কিন্তু আমি এখন অনেক জুনিয়র, মাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমার উপরে হম্বিদম্বি চালানো সহজ, যদিও আমাকে বুয়েট প্রশাসন থেকে কখনো কোনো কন্টেন্ট নিয়ে হয়রানি করা হয় নাই, এর জন্য আমি বুয়েটের কাছে কৃতজ্ঞ। ভয়টা চাকরি হারানোর না, যে চাকরি আমি নিজের যোগ্যতায় এত বছর কষ্ট করে পেয়েছি তা আমার থেকে ছিনায় নিতে কেন আমি কয়েকটা কুলাঙ্গারকে অ্যালাউ করব বলেন? আমার ইম্প্যাক্ট অনেক বেশি আমি জানি, আমি বয়সে ছোট, অভিজ্ঞতা ও জ্ঞান দুইটাই কম, সেই সীমাবদ্ধতা নিয়েই দেশের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমি একজন আসিফ নজরুল হতে পারি নাই, তবে সামনে হইতে চেষ্টার কোনো কমতি রাখবো না, এটা শিওরলি বলতে পারি। তো এই বিষয়টাই আমরা ক্লিয়ার হয়েছি যে আমাদের পরিচিত সকল বড় বড় ইনফ্লুয়েন্সার মুখগুলোকে বিপরীত পক্ষরা দমিয়ে রাখার চেষ্টা করেছে, এটা তো শিওর জানা কথাই। কিন্তু বিষয়টা খুবই হতাশাজনক। আমি এই আজকে 6 তারিখ ভিডিও বানাচ্ছি আগস্ট মাসের, অর্থাৎ সরকার পতনের পরের দিন। তো সেখানে আমি গত রাতের বেলায় আমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের থেকে কিছু মেসেজ পেলাম, যেখানে আমি জানতে পেরেছি যে গ্রাম অঞ্চলের বা শহরের অন্যান্য কিছু এলাকায় বাজারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং অনেক স্কুল, বিদ্যালয় এবং অনেক ধর্মীয় উপাসনালয়গুলোতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে, যেগুলো সত্যি খুবই হতাশাজনক। এটা জানা কথা যে এগুলো ছাত্ররা করছে না, তাই অন্তত ছাত্রদের উপর ব্লেম দেওয়া বন্ধ করুন। অবশেষে যেহেতু আফ্রিদিকে নিয়ে শুরু করেছিলাম, তাকে নিয়েই শেষ করি। তিনি এই বিষয়টাতে বেশ শোকাহত। তিনি এমনটা জানিয়েছেন, ঘটনা কি হয়েছে না হয়েছে সেই বিষয়টা নিয়ে নাকি আমরা পরে জানতে পারবো, এই আশ্বাস তিনি দিয়েছেন। কিন্তু তার আগে তিনি আমাদেরকে যে আপডেটটা দিয়েছেন সেটা হলো তিনি সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, বলা যায় অন্যান্য সকল সোশ্যাল মিডিয়া থেকে একেবারের জন্য গায়েব হয়ে যাবেন। তাকে হয়তোবা আর দেখা যাবে না এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, কারণ জনগণ তাকে বোঝার চেষ্টা করেনি, এটা তার কথা। তা এই ছিল আজকের ভিডিও। তা আপনার কোনো মতামত থাকলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, বা আমার কোনো ভুল থাকলে সেটাও আপনি ধরিয়ে দিতে পারেন। ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকের সাথে, আর যদি আমার কথা আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন। নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন। নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoomBangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।